ওকে, সো মেইনটেনেন্স ডোজটা বললাম। সো আমি যেটা বলছিলাম যে যখন আমরা কোনো পেশেন্টের প্রেসক্রিপশন দেখি, অর্থাৎ তার যদি কোনো ক্রনিক ইলনেস থাকে, ক্রনিক ইলনেস যেমন মনে করেন আহ, আমি কিডনি কয়েকটা ডিজিজ, হার্ট জি ডিজিজ, কিডনি ডিজিজ, ডায়াবেটিক্স। ওকে, বলতে থাকেন আপনারা, আমি আরো কয়েকটা বলছি এখান থেকে। লিভার ডিজিজ। ওকে, সো কিছু ক্রনিক ইলনেস বা ক্রনিক ডিজিজ হলো যেমন টপ টপ 10টা যদি দেখেন, এগুলো হচ্ছে ডায়াবেটিস, আলঝেইমার ডিজিজ। আলঝেইমার ডিজিজ সম্পর্কে আইডিয়া আছে? আলঝেইমার ডিজিজ কেউ কি জানেন? না আলঝেইমার, না ভাইয়া। ওকে, সো আলঝেইমার্স ডিজিজ হচ্ছে আপনার বয়স্ক লোকদের হয়। যেমন আমি আরেকটু বলি, আলঝেইমার্স হচ্ছে এটা irreversible progressive brain disorder that slowly destroys memory and thinking skill eventually। অর্থাৎ এই রোগটা হলে কি হয়, আমেরিকাতে অনেক বেশি, মানে বয়স্ক বাংলাদেশেও আছে, দেখবেন বুড়া মানুষদের হচ্ছে কি অনেক জিনিস মনে থাকে না। হুম, তারা ভুলে যায়, আর তারা হচ্ছে কোনো কিছু চিন্তা করে না ভালোভাবে, অর্থাৎ তাদের ব্রেইনটাকে তারা কন্ট্রোলে রাখতে পারে না। এটাই হচ্ছে আলঝেইমার ডিজিজ। আলঝেইমার ডিজিজ সম্পর্কে আপনারা আরো জানতে চাইলে আপনারা গুগল করবেন, আর মায়ো ক্লিনিক খুব ভালো ওয়েবসাইট, ওটা দেখতে পারেন। যেমন এখানে মায়ো ক্লিনিকে আলঝেইমার যদি জানতে চান এখানে পড়বেন। আমি ফিজিওলজিতে পড়ে আসার কথা। সো এটা কেন ঘটে? ভাইয়া এটা কি হুম, ভাইয়া এটা কি ওয়ান কাইন্ড অফ পার্কিনসন ডিজিজ? না, পার্কিনসন ডিজিজ আর আলঝেইমার ডিজিজ আলাদা। এটা হচ্ছে নিউরোলজিক ডিসঅর্ডার দ্যাট কজেস দ্য ব্রেইন টু শ্রিঙ্ক। এটা কি হয়, অ্যাট্রফি পড়ছেন আপনারা? অ্যাট্রফি হচ্ছে সেল জি যখন ভাইয়া, শ্রিঙ্ক হয়ে যায়, শুকিয়ে যায়। মিস কিসমিস কি হয়, তার সেলের যে মাসেল ফ্লুইড গুলা ওয়াশিং হয়। থাকে, হ্যাঁ, বাইরে চলে যায় আর ইয়া হয়ে যায়। তো এরকম আমাদের যে নার্ভাস সিস্টেম আছে আমাদের, তাদের যে ব্রেইন আছে, ব্রেইন সেল গুলো কি হয়, শ্রিঙ্ক হয়ে যায়, অর্থাৎ কমে যায় সেলগুলো। এবং ব্রেইন সেলগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়, সেলগুলো ডাই হয়ে যায়, আস্তে আস্তে পেশেন্টের ডিমেনশিয়া হয়ে যায়। এবং তাদেরকে আলটিমেটলি কি করে, ডিক্লাইনিং থিঙ্কিং প্রসেস, তাদের থিঙ্কিং প্রসেস, ইম্পেয়ার স্কিল গুলো আস্তে আস্তে কি করে, ডেস্ট্রয় করে দেয়। আর আমেরিকাতে এটা হচ্ছে তোমার প্রায় বয়স যাদের 65 থেকে বেশি, তাদের আলঝেইমার ডিজিজ হয়ে যায় আর কি। আচ্ছা, তোমরা যদি এটা নিয়ে আরো ডিটেলস জানতে চাও এখানে পড়তে পারো, বা যে কোনো অন্য সাইট থেকেও পড়তে পারো। তো আরো কি কি ক্রনিক ইলনেস আছে, যেমন ক্যান্সার, ক্রনিক ইলনেস, ক্যান্সারের ফাইনাল কোনো ট্রিটমেন্ট নাই, লাইফ লং ট্রিটমেন্ট নিয়ে যেতে হয়। ওবেসিটি রিলেটেড, তারপর হচ্ছে আর্থ্রাইটিস, আর্থ্রাইটিস সম্পর্কেও জানতে চান আপনারা গুগল করবেন, নির্দিষ্ট ওয়েবসাইট বা বই থেকে পড়বেন। অ্যাজমা, অ্যাজমা ফুসফুস রিলেটেড। স্ট্রোক হচ্ছে আমাদের কোন ব্রেইন, আমাদের ব্রেইনের যে ব্লাড ভেসেল গুলো আছে সেগুলো যখন হচ্ছে ছিঁড়ে যায়, সেখানে তখন স্ট্রোক হতে পারে। তো এই রিলেটেড আরো অনেক ক্রনিক ইলনেস আছে, এইগুলা হচ্ছে ক্রনিক ইলনেস। তো এগুলো যেহেতু লং টার্ম ডিজিজ, অর্থাৎ লাইফ লং ট্রিটমেন্ট নিতে হয়, তখন কি করতে হয়, লাইফ লংই ওষুধ চালাই যেতে হয়। এই যে লাইফ লং বা যতদিন রোগ সারবে না ততদিন পর্যন্ত যে আমাদের ওষুধটা কন্টিনিউ করতে হয়, সেটা হচ্ছে থেরাপি, সরি, মেইনটেনেন্স থেরাপি। বুঝছেন সবাই? জি ভাইয়া। আর আমাদের সাপ্লিমেন্টালের মধ্যে যেমন নরমাল স্যালাইন বা আইসোটোনিক সলিউশন বা হাইপারটোনিক বা হাইপোটোনিক, অর্থাৎ শরীরে কোনো একটা উপাদান নাই, সেটা বা আর্টিফিশিয়ালি যখন দেয়া হবে সেটা হচ্ছে সাপ্লিমেন্টাল থেরাপি। ওকে, এটা ইম্পর্টেন্ট। সাপোর্টিভ থেরাপি, সাপোর্টিভ থেরাপি বোঝেন? বা সাপোর্ট গ্রুপ, সাপোর্ট গ্রুপ নাম শুনছেন কখনো? সাপোর্ট গ্রুপ বলেন, না শুনলেও বলেন, না শুনলে তো হওয়ার কিছু নাই, বলেন, ভাইয়া, শেয়ার করি। শুনিনি। ওকে,
সো সাপোর্ট গ্রুপ হচ্ছে ধরেন এটা অন্যটা, যদিও সাপোর্টিভ থেরাপিটা একটু আলাদা। আর সাপোর্ট গ্রুপ কার আমি একটু বলি। মনে করেন ডায়াবেটিস হয়েছে, হ্যাঁ, মনে করেন আমার বাবার মনে করেন ডায়াবেটিস। তো এখন আমাদের গ্রামে আরো অনেক লোকের ডায়াবেটিস আছে। তো মনে করেন আমার বাবার প্রথম ডায়াবেটিস ধরা পড়ছে। এখন আমার বাবা মনে করেন প্রথম ডায়াবেটিস ধরা পড়ার পরে কি সে খুবই হতাশ, খুবই ডিপ্রেস, তার মধ্যে অনেক ভয় কাজ করতেছে, মেন্টালি সে আনওয়েল হয়ে গেছে। তো এখন সাপোর্ট গ্রুপ হচ্ছে যাদের সেম প্রবলেম নিয়ে তারা লাইফ লিড করতেছে। ধরেন আমার বাবার ডায়াবেটিস, আমাদের গ্রামের আরো 10 জনের ডায়াবেটিস আছে। এখন বাকি 10 জন ডায়াবেটিস নিয়ে কিভাবে ভালোভাবে চলতেছে, এই ওরাই হচ্ছে বাবার জন্য সাপোর্ট গ্রুপ। ওকে, অর্থাৎ তারা তাদের প্রবলেম গুলো শেয়ার করবে এবং তাদের অ্যাবিলিটি গুলো শেয়ার করবে, বা তারা কিভাবে আরেকটা ভালো লাইফ লিড করতেছে সেগুলো যখন তারা গ্রুপে ডিসকাস করবে তখন তাকে সাপোর্ট গ্রুপ বলা হয়। ক্যান্সারের ক্ষেত্রে সেম, মনে করেন কারো ক্যান্সার হয়েছে, নতুন ধরা পড়ছে, সো যারা ক্যান্সার নিয়ে অলরেডি বাঁচতেছে বা কিভাবে ট্রিটমেন্ট নিচ্ছে, কিভাবে তারা লাইফ লিড করতেছে, এগুলো যখন তারা শেয়ার করবে তখন তারাই হচ্ছে সাপোর্ট গ্রুপ। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আর ভিন্ন থেরাপিটা কি সেটা আমি বলি। ট্রিট দ্য কজ অফ ডিজিজ বাট মেনটেন্স আদার threatened body symptoms until the condition resolves. থেরাপিটা হচ্ছে আপনার ডিরেক্টলি আপনার ওই ডিজিজটাকে ট্রিট করবে না। কি বললাম, সাপোর্টিভ থেরাপি হচ্ছে ডাজন্ট ট্রিট দ্য কজ অফ দ্য ডিজিজ, অর্থাৎ একটা ডিজিজ মনে করেন যেই কারণে হয়েছে আপনার, ওই রিজনটাকে হয়তো ট্রিট করবে না, কিন্তু মেনটেন্স আদার থ্রেটেন বডি সিমটম আনটিল দ্য কন্ডিশন রিসলভস। মনে করেন সাপোর্টিভ থেরাপির ক্ষেত্রে আমি যদি একটা এক্সাম্পল দেই, মনে করেন আপনার একটা রোগ হয়েছে, হ্যাঁ, সো এটার জন্য আপনি এক ধরনের ওষুধ নিচ্ছেন। ওকে ফাইন, ওই ওষুধটা ওই রোগটাকে ট্রিট করছে। এখন আপনি আরেক ধরনের থেরাপি নিচ্ছেন যেটার কারণে ওই ওষুধের কারণে আপনার যে যে প্রবলেম গুলা হইতেছে, মনে করেন আপনি হাঁটতে পারেন না, বা আপনি মনে করেন সাইকোলজিক্যালি আপনি আনওয়েল, আপনি ভালো নাই, মেন্টালি আপনি ভালো ফিল করছেন না, বা মনে করেন আপনার খুব ব্যথা হয়, বা আপনি কারোর সাথে ভালোভাবে কথা বলতে পারেন না, বা আপনি বসতে পারেন না, বা আপনি হাঁটতে পারেন না। সো আদার্স যে প্রবলেম গুলো আছে, সাপোর্টিভ থেরাপিটা দিলে কি হয়, ওই আদার্স প্রবলেম গুলাকে রিসলভ করে, কিন্তু অ্যাকচুয়াল ডিজিজটাকে সে ট্রিট করে না। ক্লিয়ার? জি ভাইয়া। থেরাপিটা তাহলে কি করে, অ্যাকচুয়াল ডিজিজটাকে ট্রিট করে না, বাট আদার থ্রেটেন যে গুলো আছে, থ্রেটেন মানে অন্যান্য যে প্রবলেম গুলো আছে, অন্যান্য যে সিম্পটম গুলো আছে সেগুলোকে হেল্প করে ভালো করার জন্য। এটাই হচ্ছে সাপোর্টিভ থেরাপি। আর প্যালিয়েটিভ থেরাপি, প্যালিয়েটিভ মানে কি বলেন তো? প্যালিয়েটিভ নাম শুনছেন প্যালিয়েটিভ কখনো? জি না, শুনিনি। তো কোনো প্রবলেম নাই। প্যালিয়েটিভ মানে হচ্ছে যখন আমার লাইফটা হচ্ছে একদম শেষের দিকে চলে যায়, মানে ওই যে আমরা বলি না মুমূর্ষ, মানে মৃত্যু জীবনের সন্ধিক্ষণ। জি ভাইয়া। তো এটাই হচ্ছে প্যালিয়েটিভ, অর্থাৎ ইন্ড ইন্ড স্টেজ অর টার্মিনাল। অর্থাৎ প্যালিয়েটিভের, সরি, প্যালিয়েটিভের আরেকটু ডিটেলস আপনাদেরকে বলি। তো আমাদের বয়স যখন শেষ হয়ে যায়, অর্থাৎ আমাদের যখন বয়স একদম শেষের দিকে থাকে, তখন কি হয়, আমাদের সব অর্গান সিস্টেম আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। যেমন আমাদের হার্ট কাজ করা কমায় দেয়, বা আমাদের ফুসফুস ঠিকভাবে কাজ করে না, বা আমাদের কি দুর্বল হয়ে যায় বয়সের শেষের দিকে, যেটা হয় আর কি। এটা হচ্ছে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট। হচ্ছে হসপিটাল একটা স্পেশালাইজড, এখানে হচ্ছে আহ, মানুষের হচ্ছে সিরিয়াস থাকে, যেমন ক্যান্সার অথবা হার্ট ফেল, এগুলো থাকে। সো প্যালিয়েটিভ কেয়ারে কি হয়, ক্যান্সার আপনার সমস্যার সমাধান করবেন, প্যালিয়েটিভ কেয়ারে কি করবে, আপনাকে ওই সমস্যাগুলা নিয়ে আরো ভালোভাবে কয়দিন বাঁচ, ওই জিনিসগুলোকে আপনাকে হেল্প করে। প্যালিয়েটিভ কেয়ারে কি থাকে, অ্যাকচুয়াল ডিজিজকে কিন্তু ট্রিট করবে না, মূলত আপনাকে ভালোভাবে কয়েকদিন বাঁচার জন্য করবে, সেটাই হচ্ছে প্যালিয়েটিভ কেয়ার।
সেটাকে আপনার কোয়ালিটি অফ লাইফ করবে। তারপর সাফারিজ ওই দিনকে পড়াইছি, মনে আছে আপনাদের? মিটিগেট, যদি কেউ গত ক্লাস করে থাকেন। সো মিটিগেট মানে হচ্ছে রিডিউস করা, কোনো কিছু মিটিগেট। প্যালিয়েটিভ কেয়ারে কি হয় আজকে থেকে? প্যালিয়েটিভ কেয়ারে কোনো ডিজিজের অ্যাকচুয়াল ট্রিট করে না, কারণ আপনার ট্রিট, মনে করেন আপনার করেন ইলেকট্রোলাইট, আপনাকে ফ্লুইড দিলে আপনার শরীর, আপনার কিডনি ড্যামেজ, মনে করেন আপনাকে অক্সিজেন আপনার অক্সিজেন দেওয়ার মতো আপনার শরীরে অবস্থা ভালো না, বা আপনাকে মনে করেন আপনি আপনি হজম করতে পারছেন না, আপনাকে কিছু খেতে দেওয়া যাচ্ছে না, এইসব বাদ দিয়েও আপনাকে একটা কেয়ার দেওয়া হবে। সেটা সেটা আপনার কোয়ালিটি অফ লাইফ করবে, বা আপনাকে আরো কয়েকদিন ভালোভাবে হেল্প করবে, অথবা আপনার যে সাফারিং, আপনার যে পেইন, সেটা কমাতে হেল্প করবে। এটাই হচ্ছে প্যালিয়েটিভ কেয়ার বা এন্ড অফ লাইফ। বুঝতে পেরেছেন? এটাকে কমফোর্ট কেয়ার ফর ইন স্টেজ টার্মিনাল ডিজিজ, অর্থাৎ যে ডিজিজ করে ক্যান্সার বা হার্ট ডিজিজ, মাল্টি ডিসঅর্ডার, আপনার যখন শরীরের অর্গান হচ্ছে ড্যামেজড হয়ে যাবে কারণে, এটা হচ্ছে প্যালিয়েটিভ থেরাপি বা প্যালিয়েটিভ কেয়ার কখন দেই আমরা? বয়সের শেষের দিকে, অথবা যাদের একদম ক্রনিক মুমূর্ষু অবস্থায়। অবস্থায় থাকে ক্রনিক ডিজিজের কারণে, তাদেরকে আমরা কমফোর্ট কেয়ার। তো এটা দেওয়ার কারণে কি হয়, তাদের অ্যাকচুয়াল ডিজিজের ট্রিট হয় না, কিন্তু তারা আরো ভালোভাবে লাইফটা লিড করতে পারে, এবং সেটা তাদের পেইন কমায়। ওকে। আর প্রোফাইল্যাকটিক থেরাপি আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, প্রোফাইল্যাক্সিস অ্যান্টিবায়োটিক থেরাপি। সো ধরেন আপনি হঠাৎ করে হসপিটালে ভর্তি হয়েছেন, হ্যাঁ, তো কোনো টেস্ট ছাড়া আপনাকে যে ড্রাগটা দেয়া হবে, কোনো মেডিকেল টেস্ট করা ছাড়া, মানে আপনি হসপিটালে ভর্তি হয়েছেন, আপনার ট্রিটমেন্ট শুরু করা দরকার, কোনো টেস্ট ছাড়া, ওই যে ডক্টরের এক্সপিরিয়েন্স থেকেও হতে পারে, সেটা দেওয়াটাই হচ্ছে প্রোফাইল্যাকটিক থেরাপি। যেমন আমি যদি বলি প্রোফাইল্যাক্সিস অ্যান্টিবায়োটিক থেরাপি, তো মনে করেন আপনার অনেকদিন ধরে জ্বর, এখন আপনি হসপিটালে গেছেন, এখন আপনার ব্লাড টেস্ট করতে একটু সময় লাগবে, কিন্তু ডক্টর আপনাকে আগে ভাগে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিল, তাহলে কি হবে? ওই টেস্টটা আস্তে আস্তে আপনি, আসলে আমরা অ্যান্টিবায়োটিক কেন দেই? কোনো একটা স্পেসিফিক ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য তো অ্যান্টিবায়োটিক দেই, তাই না? এখন জি ভাইয়া। সব অ্যান্টিবায়োটিক কিন্তু সব কাজ করে না। তো কোন ওই ধরেন যে ব্যাকটেরিয়া ঘটিত আপনার একটা ডিজিজ, একটা ইনফেকশন হয়েছে, এখন ওই কোন ব্যাকটেরিয়াটার জন্য কোন দরকার, সেটা করবো তো আমরা ব্লাড টেস্টের মাধ্যমে, ব্লাড কালচারের মাধ্যমে, তাই না? তো এজন্য কি করতে হয়, ডক্টর আগে আগে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, যাতে আপনার অ্যাটলিস্ট আপনি একটু থাকেন, মানে আপনার যে বডি আসলে যেন কিছু একটা অ্যান্টিবায়োটিকটা কিছু একটা যেন আপনার মধ্যে শুরু করে, অর্থাৎ কিছু একটা ইফেক্ট তৈরি করতে পারে। আর বাই দিস টাইম আপনার ব্লাড টেস্ট বা ব্লাড কালচার করা হয়ে গেলে ভালো একটা অ্যান্টিবায়োটিক, অর্থাৎ আপনার যেই ব্যাকটেরিয়া হয়েছে ওই ব্যাকটেরিয়াকে মারার জন্য আলাদা একটা স্পেসিফিক অ্যান্টিবায়োটিক ডক্টর রিকমেন্ড করে দিবে। অর্থাৎ প্রোফাইল্যাকটিক থেরাপিটা হচ্ছে ইউজিং ড্রাগ টু প্রিভেন্ট পসিবল প্রবলেম বিফোর ইট অকার্স। অর্থাৎ ধরেন আপনার যেটা আমি এতক্ষণ ধরে বললাম, অর্থাৎ ডক্টর তার এক্সপিরিয়েন্স থেকে প্রোফাইল্যাকটিক ভাবে, অর্থাৎ ধারণা করেই আপনাকে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিল বা একটা ড্রাগ দিয়ে দিল, যদি মানে প্রবলেমটা যেন আরো বড় না হয়, বা প্রবলেমটা যেন আরো সিভিয়ার না হয়, আগে থেকেই যেন একটু ভালো হওয়া শুরু হয়ে যান আর কি। তারপর মেডিকেল টেস্ট গুলো করানোর পর আপনার নির্দিষ্ট ঔষধ আবার ডক্টর প্রেসক্রাইব করবে। ডক্টর প্রেসক্রাইব করার আগেই নরমালি হসপিটালে ভর্তি হলেই অ্যান্টিবায়োটিক থেরাপি বা ফ্লুইড থেরাপি শুরু হয়ে যায়। এটাই হচ্ছে প্রোফাইল্যাক্সিস থেরাপি। ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? ইয়েস জি ভাইয়া। ভাইয়া। প্রোফাইল্যাকটিক থেরাপি বুঝছেন? জি ভাইয়া। অর্থাৎ আপনাকে দেয়া হবে আরো বেশি প্রবলেম যেন ক্রিয়েট না হয়, প্রবলেম গুলোকে সাপ্রেস করার জন্য, প্রবলেম গুলোকে কমানোর জন্য আগে ভাগে একটা ওষুধ দেওয়া হবে। পরবর্তীতে অবশ্যই ডক্টর মেডিকেল পর আরো নির্দিষ্ট ওষুধ দিবে। ওষুধ শুরু করার আগে নির্দিষ্ট ওষুধ ডক্টর তার মতো করে দিবে। সেটাই হচ্ছে প্রোফাইল্যাকটিক থেরাপি। ওকে। সো আজকে এ পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে
এখান থেকে শুরু করব নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের ওয়েডনেসডেতে। হ্যাঁ, সবাই বুঝতে পেরেছেন আজকে যতটুকু পড়ানো হলো? ভাইয়া আজকের ক্লাসের কি রেকর্ডিংটা দিয়ে দিবেন? হ্যাঁ হ্যাঁ, আপলোড করে দিব, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। আর আপনারা ট্রাই করবেন রেসপন্স করার জন্য। আসলে আপনারা যদি রেসপন্স না করেন তাহলে আমি আরো অনেক সময় আসলে প্রথম লেকচারটা একটু বড়, কারণ এগুলো অনেক বেসিক জিনিস, তো এগুলা যদি না বোঝেন সামনের লেকচার গুলোতে অনেক কিছু আমি স্কিপ করে যাব, কারণ সবকিছু পড়াতে অনেক সময় লাগবে, তাই না? সেই জন্য আপনাদের সাপোর্ট আমি আপলোড করে দিয়ে আপনাদেরকে লিংক দিয়ে দিব। ওকে, তো আজকের ক্লাসে জি ভাইয়া। ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া করে যেন ভালোভাবে পড়াশোনাটা শেষ করতে পারেন। ওকে, কার যদি কোনো কোয়েশ্চেন না থাকে লিভ নিতে পারেন, আর যদি কোয়েশ্চেন থাকে আমাকে বলতে পারেন। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। বলেন। ভাইয়া আমরা তো জানি যে ফার্মাকোকাইনেটিক্স প্রসেসটার মধ্যে হচ্ছে ফার্মাকোডিনামিক্স শুরু হয়। তো এটার অ্যাবজর্পশন মানে 4টা ধাপ আছে, এই 4টা ধাপের মধ্যে কোন ধাপে শুরু হয়? তো কোন ধাপে ফার্মাকোডিনামিক্স শুরু হয়, তাই তো? উম ভাইয়া এটা কি অ্যাবজর্পশন ধাপে শুরু হয়? নো নো, অ্যাবজর্পশনে কেন হবে? অ্যাবজর্পশনে তো মাত্র ঔষধটা আমাদের সেল রিসিভ করে, তাই না? অ্যাবজর্পশনে কি হয়, জি ভাই। আমাদের ওষুধটা আমাদের সিস্টেমে যায়, অর্থাৎ ব্লাড স্ট্রিমে যায়, তারপর আমাদের সেলে যায়, ডিস্ট্রিবিউট হয় বিভিন্ন টিস্যুতে, বিভিন্ন টিস্যু থেকে কি হয় আমাদের বিভিন্ন সেলে যায়। সো আই থিংক এটা ডিস্ট্রিবিউট হওয়ার পর তার ফার্মাকোডিনামিক্স অর্থাৎ ওষুধের অ্যাকশন কখন, যখন মেটাবলিজম ধাপে হবে মনে হয়। মেটাবোলাইজড, না মেটাবোলাইজড আপনাদের বুঝতে হবে। মেটাবোলাইজড হচ্ছে কি জাস্ট বিফোর এক্সক্রিয়েশন, অর্থাৎ সে এক্সক্রিয়েশন হওয়ার কেমিক্যাল কন্ডিশনে যেতে হবে, তখন সেটা হচ্ছে মেটাবলিজম। আই থিংক এটা হচ্ছে যখন সে ডিস্ট্রিবিউট হয়ে যাবে নির্দিষ্ট সেলগুলোতে, তখনই তার অ্যাকশন শুরু হয়ে যায়। ওকে, সো প্রথমে হচ্ছে অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন হচ্ছে আমাদের সেলে যখন অর্থাৎ আমাদের ব্লাড স্ট্রিম সেটাকে গ্রহণ করবে, তারপর সে ডিস্ট্রিবিউট হবে। সো অ্যাবজর্পশন ডিস্ট্রিবিউশনের মানে কাছাকাছি সময়ে তার অ্যাকশন শুরু হয়, অর্থাৎ তার অ্যাকশন সাইটে সে যেতে হবে। অ্যাকশন সাইটে যাওয়ার পরই তো সে তার কাজ শুরু করবে, তাই না? সো অ্যাবসর্পশন ভাই- এবং ডিস্ট্রিবিউশনের সময় সে তার কাজ শুরু করবে, তার অ্যাকশন শুরু করবে। আচ্ছা। আর আরো স্পেসিফিক করার জন্য আমি আরেকটু স্টাডি করে স্পেসিফিক ভাবে কখন ফার্মাকোডিনামিক্স বা ওষুধের অ্যাকশন শুরু হয় সেটা আমি আর একটু স্টাডি করে নেক্সট ক্লাসে তোমাদের সাথে শেয়ার করব। আমার প্রাইমারিলি এটা মনে হচ্ছে, কারণ মেটাবোলাইজড হচ্ছে অনেক পরের ব্যাপার। মেটাবলিজম হচ্ছে জাস্ট বিফোর এক্সক্রিয়েশন। ওকে, মেটাবোলাইজম হয় লিভারে মেইনলি। ওকে, মেইনলি কিডনিতে। সো মেটাবোলাইজড হওয়ার আগেই তার অ্যাকশন অবশ্যই সে শুরু করে। ওকে, এনিথিং এলস? এনিথিং এলস? আর কি কারো কোনো question আছে? তাহলে আজকে এ পর্যন্ত নিতে পারেন। ভাই আসসালামু আলাইকুম। না ভাইয়া। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। okay, thank you all for being with me for a long time, more than 2 hours. Thank you all. Okay, see you in the next class. Allah Hafiz.